সবাইকে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হলের পেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মলদ্বারের জ্বালাপোড়া বা মলদ্বারের একটি রোগ, যেটি মলদ্বারের জ্বালাপোড়া বলে আমরা জানি। এই মলদ্বারের জ্বালাপোড়াটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব মলদ্বারের জ্বালাপোড়া কেন হয়, মলদ্বারের জ্বালাপোড়া হলে কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় এবং দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করা যায়, সেই ওষুধগুলো সম্পর্কে আলোচনা করব এবং সাথে বায়োকেমিক কিছু ওষুধ সম্পর্কেও আলোচনা করব। তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মলদ্বারের জ্বালাপোড়া কেন হয় বা কারণ কি। তো মলদ্বারের জ্বালাপোড়া বিভিন্ন কারণেই হতে পারে এবং এই মলদ্বারের জ্বালাপোড়া যে কারণগুলো এগুলো অত্যন্ত দায়ী থাকে। তো আমি একে একে এই মলদ্বারের জ্বালাপোড়ার কারণগুলো আলোচনা করব। প্রথমে যে কারণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাইলস বা হ্যামরের এই সমস্যাটি নিয়ে। তো পাইলসের সমস্যা অনেকেরই হয়ে থাকে এবং হ্যামোরেজের সমস্যা অনেকেরই হয়ে থাকে। তো পাইলস এবং হ্যামোরেজ হলে একজন মানুষের কিন্তু মলদ্বারে জ্বালাপোড়া হয়ে থাকে। বিশেষ করে মলদ্বারে যে পাইলসের যে ইয়েটি থাকে, গুটি থাকে, বা অনেক সময় দেখা যায় মুরগির ঠোঁটের মতো বা আঙ্গুলের মতো বের হয়ে আসে, এটি যদি ফুলে যায় সেক্ষেত্রে সেখানে রক্ত জমে আপনার এই মলদ্বারের জ্বালাপোড়াটি হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই মলদ্বারের জ্বালাপোড়া আপনার পায়খানা ত্যাগের পরে বেশি হচ্ছে, অনেকের পায়খানা ত্যাগের সময় থেকে মল ত্যাগের অনেক পর পর্যন্ত হয়ে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু হয়ে থাকে। আর পাইলসের সমস্যা হলে অনেক সময় এর সাথে রক্তক্ষরণের যে লক্ষণ সেটি থাকে। দ্বিতীয় যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে মলদ্বার ফেটে যাওয়া। তো মলদ্বার ফেটে যাওয়ার পিছনে মূলত কারণ যেটি থাকে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা শক্ত মল ত্যাগ করা। অনেকেরই শক্ত মল হয়ে থাকে, বিভিন্ন কারণবশত হয়ে থাকে, গ্যাস্ট্রিকের কারণে, খাবার জনিত কারণে বা হজম প্রক্রিয়ার কারণে, আপনার বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তো এই কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা ত্যাগের সময় জোরে চাপ দিলে মলদ্বার কিন্তু ফেটে যায়। এই জোরে চাপ দিয়ে মল ত্যাগ করার সময় মলদ্বার ফেটে গেলে আপনার মলদ্বারের যে জ্বালাপোড়া সেটি কিন্তু তীব্র আকারে হয়ে থাকে। তো এটিও কিন্তু অন্যতম কারণ মলদ্বারের জ্বালাপোড়ার পিছনে। 3 নম্বর যে কারণটির কথা হলো সেটি হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা অনেকাংশে দেখা যায় যে এই জ্বালাপোড়ার জন্য দায়ী। মলদ্বারের ভিতরে ঘা হয়ে পুজ জমে এবং এমনকি সবসময় দেখা যায় যে মলদ্বার ভিজা ভিজা যে লক্ষণ সেটি লক্ষ্য করা যায়। এই মলদ্বার ভিজা ভিজা পুজ জমা ঘা হয়ে যাওয়া এর কারণে কিন্তু আপনার এই মলদ্বারের যে জ্বালাপোড়া সেটি কিন্তু হতে পারে। তো মলদ্বারের জ্বালাপোড়ার পিছনে আরো যে কারণগুলো থাকে সেটি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা। একজন ব্যক্তির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রেও কিন্তু তার মলদ্বারে জ্বালাপোড়ার সমস্যাটি হতে পারে। অনেকের দেখা যায় দিনে 4-5 বার মলত্যাগ করতে হয় এবং পাতলা মল হচ্ছে, তারপরেও জ্বালাপোড়া হচ্ছে। এখানে বিষয় হচ্ছে যে বারবার যখন আপনি মল ত্যাগ করতে যাবেন তখন আপনার মলদ্বারে যে চারপাশের যে অংশ বা চামড়া বা স্কিন যেটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় ছিলে যায়, তখন কিন্তু আপনার এই মলদ্বারের জ্বালাপোড়াটি হয়ে থাকে। দ্বিতীয় আরেকটি কারণের কথা বলবো সেটি হচ্ছে কৃমি। এই কৃমির সমস্যা বিশেষ করে শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। শিশুদের যদি লক্ষ্য করা যায় যে মলদ্বারে জ্বালাপোড়া হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে সম্ভবত শিশুটির কৃমি সমস্যা রয়েছে। এটি গ্রুপ কৃমি হতে পারে বা ফিটা কৃমি হতে পারে। তো যে কৃমি হোক, যদি দেখা যায় যে শিশুদের অধিকাংশ সময় মলদ্বারে জ্বালাপোড়া হচ্ছে তাহলে কিন্তু এটি অন্যতম কারণ হচ্ছে কৃমি। এছাড়া ঝাল মশলা, চা, কফি ইত্যাদি বেশি খাওয়া, অনেকেরই দেখা যায় যে অতিরিক্ত স্পাইসি খাবার বা ঝাল ঝাল মশলা তেলযুক্ত খাবার অতিরিক্ত পছন্দ হয়ে থাকে।
অনেকের চা খাবার অভ্যাস বেশি থাকে, অনেকের কফি খাবার অভ্যাস থাকে, এবং অনেকের এর সাথে পানি কম খাওয়ার অভ্যাস থাকে। এই কারণগুলো কিন্তু এই মলদ্বারের জ্বালা পোড়ার পিছনে অন্যতম একটি কারণ। পায়খানার পর টিস্যু দিয়ে বেশি পরিমাণে যদি কেউ ঘষাঘষি করে পরিষ্কার করে, সেক্ষেত্রে কিন্তু তার মলদ্বারের চারিপাশে যে স্কিন বা চামড়া এটি ছিলে গিয়ে এখানে ক্ষত হতে পারে, এবং সেক্ষেত্রে পানি ব্যবহারের সময় বা পানি ব্যবহারের পরেও কিন্তু জ্বালা হতে পারে। এই ছিল কারণ। এতক্ষণ যে কারণগুলো বললাম, এই কারণগুলো কিন্তু আপনার মলদ্বারের জ্বালা করার পিছনে অধিকাংশ ক্ষেত্রেই দায়ী থাকে। এছাড়া আরো অজানা কিছু কারণ দায়ী থাকতে পারে। এখন আমি আলোচনা করব এই মলদ্বারের জ্বালা পোড়ার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা। আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই আমি এই সমস্যাটির জন্য হোমিওপ্যাথিক কোন ওষুধগুলো ব্যবহার করলে দ্রুত আরোগ্য লাভ করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সালফার। সালফার এই মলদ্বারে জ্বালা পোড়ার যে সমস্যা, সেটি কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। অনেকে দেখা যায় যে ঝাল খেলে গরমে জ্বালা পোড়া বেশি হচ্ছে, মলদ্বারে লাল হওয়ার লক্ষণ দেখা যায়, চুলকায় এবং পুড়ে যায় মনে হয়, এক্ষেত্রে কিন্তু আপনার জ্বালা পোড়া হতে পারে। এছাড়া সালফারের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে সকালের দিকে জ্বালা পোড়াটা বেশি হচ্ছে, এবং পায়খানার পর জ্বালা জ্বালা অনুভব সবসময় লেগে থাকে। এটি ছিল সালফারের লক্ষণ। যদি এই লক্ষণগুলো থাকে কোনো রোগীর মধ্যে, সেক্ষেত্রে সালফার হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ডোজ মেনটেনের জন্য একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এছাড়া যারা ঘরোয়াভাবে সেবন করবেন, সালফার 30 সকালে এবং সকালে খাবার আগে 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যালোসাপ্রেটিনা। অ্যালোসাপ্রেটিনা পায়খানার আগে পরে যদি জ্বালা জ্বালা মনে হয় এবং গরম পানি ঢালছে যদি এরকম মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যালোসাপ্রেটিনা হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে। জ্বালাটা এত তীব্র আকার ধারণ করে যে পাতলা পায়খানার ভাব থাকলেও রোগীর জ্বালা যে অনুভব সেটি লক্ষ্য করা যায়। তো অ্যালোসাপ্রেটিনাও কিন্তু এই মলদ্বারের জ্বালার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটি আপনার লক্ষণের সাথে মিল রেখে যদি ব্যবহার করতে চান, 30 অথবা 200 সকালে খাবার আগে 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করতে পারেন। দ্বিতীয় বা তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে পিওনিয়া। পিওনিয়া অফিসিনালিস। এটি পাইলস মলদ্বারের ভেজা ভেজা অংশ থাকে, অর্থাৎ মলদ্বারের যে অংশটি সেটি ভেজা ভেজা থাকে, চুলকায় এবং জ্বালা করে। এই লক্ষণটি যদি থাকে, সেক্ষেত্রে আপনার এই পিওনিয়া হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারেন। এটি 30 আপনারা ঘরোয়াভাবে সেবন করতে পারেন। আরেকটি যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে হিপারসাল। হিপারসাল এটি হচ্ছে আপনার যদি মলদ্বারে পুজ হয়, ফোড়া হয়, স্পর্শ করলেই জ্বালা ব্যথা এবং চুলকানি অনুভব হয়, সেক্ষেত্রে আপনার এই হিপারসাল ব্যবহার করা যায়। এছাড়া ঠান্ডা সহ্য হয় না, এই হিপারসালফের রোগীর যে লক্ষণ সেটি হচ্ছে ঠান্ডা সহ্য হয় না, এই ক্ষেত্রে এই হিপারসালফেট হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া বারবারিস ভালগারিস হোমিওপ্যাথিক ওষুধটি আপনার মলদ্বারের জ্বালা পোড়ার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মলদ্বারের জ্বালা এমনকি প্রসারও জ্বালা করে এই বারবারিস হোমিওপ্যাথিক ওষুধের রোগী। যদি এরকম দেখা যায় যে আপনার বারবার মলদ্বারের জ্বালা পোড়া হচ্ছে এবং প্রসাবের সময়ও আপনার মলদ্বার জ্বালা পোড়া হচ্ছে, এই লক্ষণটি যদি থাকে, সেক্ষেত্রে বারবারিস এটি ব্যবহার করতে পারেন। বারবারিস ভালগারিস এটি 30-200 আপনারা সেবন করতে পারেন। তো এছাড়া বায়োকেমিক কিছু ওষুধ রয়েছে যেগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে রয়েছে ক্যালকেরিয়া সালফ এটি, এছাড়া রয়েছে ন্যাট্রাম নিউরেটিকা, রয়েছে আপনার ক্যালকেরিয়া সালফ, আর রয়েছে আপনার হচ্ছে ফেরামফস, এছাড়া ক্যালিসালফ। এই যে বায়োকেমিক ক্যালিসালফ, ন্যাট্রাম নিউর
ক্যালকেরিয়া সালফ, ফেরামফস, এই 4টি বায়োকেমিক কিন্তু এই মলদ্বারের জ্বালা পোড়ার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই ওষুধগুলোর পাশাপাশি আমি কিছু নিষেধের কথা বলবো, যে নিয়মগুলো আপনি মেনে চললে খুবই ভালো ফলাফল পাবেন। সেটি হচ্ছে চা, কফি, ঝাল, মশলা, অতিরিক্ত চর্বি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো আপনি সম্পূর্ণ বন্ধ করে রাখবেন। যাদের পান, জর্দা বা চুন, সুপারি যে পান খাওয়ার অভ্যাস রয়েছে তারা সেটি পরিহার করলে খুবই ভালো ফলাফল পাবেন। যাদের অতিরিক্ত রাত জাগার অভ্যাস রয়েছে, কফি খাবার অভ্যাস রয়েছে, চা খাবার অভ্যাস রয়েছে, সেটি আপনারা যতটা পারেন কমিয়ে নিয়ে আসবেন। আপনার জীবনযাপন যতটা আহ সুন্দর হবে, ভালো হবে, এই রোগের ক্ষেত্রে আপনি ততটা ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, এই নিষেধগুলো যদি আপনারা মেনে চলেন, আর পাশাপাশি যদি আপনারা খাবার আগে অবশ্যই 1 গ্লাস পানি খেয়ে বা জল খেয়ে আপনি খাবারটি শুরু করবেন, এবং কুসুম গরম যদি পানি খেতে পারেন সেক্ষেত্রে আরো ভালো ভালো ফলাফল পাবেন। এছাড়া প্রাকৃতিক কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম হয়ে থাকে, সেগুলো খেতে পারেন। তো আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করবো না, পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সুস্থ হিমিং হল পেজটির সাথেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।